৩৬ জুলাই ফ্যাসিবাদের বিদায়কে কেবলমাত্র অভ্যুত্থান নয়, তার চেয়েও বেশি কিছু বলে মনে করেন স্বৈরাচারী হাসিনা সরকার এবং তাদের বিদেশি দোসরদের হাতে দীর্ঘদিন গুমে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রত্যাশিত রাষ্ট্র নির্মাণে রাষ্ট্রে আমূল সংস্কার জরুরি জানালেও সেই সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এছাড়াও অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জটিলতা বাড়বে বলেও মনে করেন বিএনপির এই নেতা। মাহবুব সৈকতের রিপোর্ট। শত শহীদের রক্তস্নাত পথ ধরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে নতুন এক বাংলাদেশ। বিশ্লেষকদের মতে স্বৈরাচারী হাসিনা সরকার আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ধরে রাখতে গেল ১.৫ দশকে গণতান্ত্রিকামী মানুষের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যা করেনি, আর এজন্য ব্যবহার করেছে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে থাকা মানুষের মনে ভয় ধরিয়ে দিতে যে সকল অগণন মানুষকে গুম করা হয়েছিল তাদেরই অন্যতম সালাউদ্দিন আহমেদ। অভ্যুত্থান পরবর্তী বিষয়ে এ নিয়ে কথা হয় তার সাথে। দেশ ফেরাউন মুক্ত হয়েছে। আমি এটাকে অভ্যুত্থানের চেয়ে বেশি কিছু বলতে চাই। এটা একটি রক্তাক্ত বিপ্লব, শত সহস্র শহীদের রক্তস্নাত বাংলাদেশ। এখন এই বিপ্লবকে সফল করতে হবে, সার্থক করতে হবে, অর্থবহ করতে হবে প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে। এমনভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে যাতে কোনোদিন আর এই দেশে ফ্যাসিবাদের জন্ম না হয়, স্বৈরশাসকের জন্ম না হয়। বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগ দেশের সংবিধানকে দলীয় গঠনতন্ত্রে পরিণত করেছে অভিযোগ করে তার সংস্কার জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যে সংবিধানকে আওয়ামী সরকার কাটাছিড়া করতে করতে এটাকে তারা দলের গঠনতন্ত্রে পরিণত করেছে। আমরা জাতির সামনে প্লেস করেছি ৩১ দফা। সে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য রাষ্ট্র সংস্কার এর রূপরেখা আমরা প্রদান করেছি। সেটার মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে, যেমন বিচার বিভাগীয় সংস্কার আমরা চাই, প্রশাসনিক সংস্কার দরকার, নির্বাচন কমিশনের এমন একটি স্থায়ী সংস্কার দরকার যাতে করে যেই দলই ক্ষমতায় আসুক সেটার জন্য নিউট্রাল ভূমিকা স্বাধীনভাবে কাজ করতে পারে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের করা কমিশনের কাজ কি হবে এবং তার বাস্তবায়ন বা কারা করবে তারও ব্যাখ্যা দেন তিনি। কিন্তু এটার প্রক্রিয়া হচ্ছে যে কমিশনগুলো আপনারা বসাতে পারেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার বসাতে পারে। তারা বিভিন্ন সুপারিশ প্রণয়ন করবে, সমাজের বিভিন্ন স্তরের লোকজনদের সাথে কথা বলে, বিশেষজ্ঞদের সাথে কথা বলে প্রপোজালগুলো, রিকমেন্ডেশনসগুলো আসবে। তখন এগুলো রাজনৈতিক দলগুলোকে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে অঙ্গীকার হিসাবে, প্রতিশ্রুতি হিসাবে প্রদান করতে হবে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই সমস্ত সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। সেইটুক পর্যন্ত হতে পারে। পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘ সময় দরকার। সেটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকারের কাজ নয়, সেটা নির্বাচিত রাজনৈতিক সরকারের কাজ। যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন এই রাজনীতিবিদ। মনে রাখতে হবে যে অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকলে বিভিন্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হয়, আন্তর্জাতিক মণ্ডলে, ব্যবসা বাণিজ্যে, সর্বত্র, তাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা উচিত। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ জনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ এই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল। এরই মধ্যে দুর্নীতির অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি জানিয়েছেন, লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত করা উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি যে ডাকাতির মাধ্যমে পেয়েছেন, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি ব্যাডেনোচ দেশটির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন। এমনকি দুর্নীতির দায় মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের উপর। টিউলিপ সিদ্দিক মূলত ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া, কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। লন্ডন ক্লিনিকে চলছে ফিজিওথেরাপি। বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সহ যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীরাও হাসপাতালে অবস্থান করছেন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে। হাসপাতাল থেকে দেশবাসীর খোঁজও নিয়েছেন বেগম খালেদা জিয়া। ইউসুফ আলী রিপোর্ট। 9 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শুরুর পর বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। এটি একটি 94 বছরের পুরনো একটি হসপিটাল, যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে। এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা, কখন, কিভাবে হবে। এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে, তাদের পরিবারের পক্ষ থেকে ও চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও স্ত্রী আফরোজা আব্বাস শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান বেগম খালেদা জিয়া। দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন? তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই। গর্ভধারিণী মাকে সুস্থ করে তুলতে বড় ছেলে তারেক রহমান, যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে সার্বক্ষণিক অবস্থান করছেন লন্ডন ক্লিনিকে। তাদের প্রত্যাশা বেগম জিয়া আশু সুস্থতা লাভ করবেন। ইনশাআল্লাহ ম্যাডাম সুস্থ হয়ে অচিরেই চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরবেন। আশা করি আমরা যে অতি দ্রুত সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা কমপ্লিট করে বাংলাদেশে উনি রিটার্ন করতে পারবে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাত 11:30টায় ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও বাংলাদেশে ফিরে খালেদা জিয়া গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা দলের অগণিত সমর্থকদের। গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন, এটাই আমার আকাঙ্ক্ষা। ইউসুফ আলী, মাই টিভি। সীমান্তের 150 গজের মধ্যে কোনোভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 150 গজের বাইরে হলে আপত্তি থাকবে না। সকালে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয় প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে 2-1 দিনের মধ্যেই বিস্তারিত তথ্য জানাবে এবং নির্মাণ কাজের প্রতিবাদ জানাবে। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হইলে আমার বড় শক্তি। আমাদের জায়গা দিব না, এটা আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি সমস্যা হবে, সমাধান হবে, এটাই তো কাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাংখারপুর এলাকায় গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে
কারাগারে পাঠানো হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 5 আগস্ট রাজধানীর সানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করানো হয় পুলিশ কনস্টেবল সুজনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসেছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। 23 জানুয়ারি উক্ত মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ ধার্য করা হয়েছে। আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আইও রিপোর্টের প্রেক্ষিতে আইও এই কাজটা অগ্রগতি চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটাকে। কনস্টেবল সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান প্রসিকিউশন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের 3 আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ এশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন, জরুরি অবস্থার মধ্যে 2007 সালের 23 জুন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মনিরামপুর বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে 100 বান্ডিল ত্রাণের টিন উদ্ধার করে যৌথ বাহিনী। এটি নিয়ে হাফিজ ইব্রাহিম সহ 3 জনের নামে মামলা হয়। হাইকোর্ট আসার পর রুল সাবসিকুয়েন্টলি রুল ফর ডিসচার্জ তার এগেইনস্টে আপিল করেছিলাম এবং আগেই আপিলেশনের পূর্ণাঙ্গ গত বছর মামলা কার্যকর স্থগিত করেছে। আজকে শুনানির পরে রুল লিভ গ্র্যান্ট করেছে, মামলার কার্যকর স্থগিত আছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পর গতকাল থেকে সারা দেশে তাপমাত্রা বেড়েছে, ফলে শীতের প্রকোপ কমেছে। আজ সারা দেশে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়ার তাপমাত্রা বেড়ে হচ্ছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল থেকে সূর্যের দেখা মেলায় উত্তরের জনপদে কিছুটা স্বস্তি বেড়েছে। রাজধানীতেও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, শীতের অনুভূতি অনেকটা কমেছে। সোমবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীত কিছুটা বেশি থাকবে। অন্যদিকে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবারও কমতে পারে। দর্শক, রংপুরের শীত ও আবহাওয়া পরিস্থিতি জানবো। প্রতিনিধি মাহমুদুল হাসান রয়েছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহমুদুল, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন উত্তরে? আপনি যেমনটা বলছিলেন যে আসলে এই উত্তরাঞ্চলে আজকে কিন্তু আমরা দেখেছি যে গত কদিন ধরে যে একটি শৈত্যপ্রবাহ ছিল সেটি কিন্তু ধীরে ধীরে কেটে উঠতে শুরু করেছে। তবে যদি বলে রাখি যে দিনের বেলায় কিন্তু যেহেতু যখন এই সূর্যের দেখা মিলে তখনই কিন্তু যে তাপমাত্রা সেটি কিন্তু বেড়ে যায় এবং যখনই রাত্রে আমরা ধীরে ধীরে যখন দেখি যে আসলে সন্ধ্যার পর থেকে যে শীতের তীব্রতা সেটি কিন্তু বাড়তে থাকে। তবে সকাল 9টার পর থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে আজকে রংপুর আবহাওয়া অফিস সেখানে তাদের যে তাপমাত্রা সেটি নির্ধারণ করেছে। রংপুরে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সকাল 10টার পরে কিন্তু সেখানে আমরা দেখেছি আবহাওয়া অফিসের তথ্য মতো সেখানে 15 ডিগ্রি সেলসিয়াসে। তবে 10 ডিগ্রির ঘরে কিন্তু উত্তরাঞ্চলের পঞ্চগড় সহ অন্যান্য যে আসলে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু 10 ডিগ্রির ঘরে এখনও কিন্তু আসলে তাদের যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে বিরাজ করছে। তবে সব মিলে যদি বলি যে উত্তরাঞ্চলে আজকে রংপুরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পরে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে কিন্তু আমরা দেখেছি। তারপরেও যেহেতু সূর্যের দেখা রয়েছে সেক্ষেত্রে কিন্তু যে কাঙ্ক্ষিত যে অর্থাৎ বিশেষ করে যে শীতের যে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে অর্থাৎ বিশেষ করে এই যে শীত আসলে যে মানুষের যে দুর্ভোগ বেড়ে যায় এই গুড়ি গুড়ির বৃষ্টির পরে কিন্তু মানুষের সংখ্যা ছিল যে আসলে এই শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তবে কিছুক্ষণ আসলে গুড়ি গুড়ি বৃষ্টির পরে কিন্তু সেটি কেটে গিয়েছে এবং এখন কাঙ্ক্ষিত সূর্যের দেখা মিলেছে। এই কারণে কিন্তু রংপুরে যে সাধারণ কর্মচঞ্চলতা বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু তাদের যে মাঠঘাটে সহ নানা জায়গায় কিন্তু তারা তাদের যে কর্মক্ষেত্র তারা কিন্তু কাজ করছেন এবং
বিশেষ করে যারা আলু চাষি রয়েছে এবং বিশেষ করে যারা রোপা যে বোরোর ধান চাষ করবে তাদের যে বীজতলা, এই শীত আসলে কিন্তু আসলে তাদের যে সংখ্যার কিন্তু শেষ থাকে না। এই কারণে কিন্তু তারা আসলে চাষিরাও সেখানে শঙ্কিত থাকে। তবে সব মিলে যদি বলি যে আজকে কিন্তু রংপুরের আকাশে সূর্যের দেখা রয়েছে, এই কারণে যে শীতের তীব্রতাটা এটা অনেকটা কমে গিয়েছে এবং সেটি কিন্তু আসলে ধীরে ধীরে যখনই শীতের তীব্রতাটা কমে যায় তখনই কিন্তু সাধারণ মানুষের মাঝে যে কর্মচাঞ্চলতা সেটি কিন্তু আমরা ফিরে আসতে দেখি। বোন, এই ছিল আমার কাছে রংপুরের আজকের যে শীতের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে প্রতিনিধি মাহমুদুল হাসান যুক্ত ছিলেন সেখানকার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে। রাজধানীর এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার রাতে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। সড়কের পাশে মাথায় হেলমেট ও মুখোশ পরে একদল যুবক ওই ব্যবসায়ী দুজনকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। হামলার শিকার এই 2 ব্যবসায়ী হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু এবং এপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এতাসামুল হক। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি মহসিন উদ্দিন। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে। আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এটা নিশ্চিত করতে চাই যে এই ধরনের অবৈধভাবে কাউকে কোনো প্রকার চাঁদা আপনারা দেবেন না। কেউ যদি চায় সেক্ষেত্রে আপনারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন, আপনারা 999-এ ফোন করবেন অথবা যে কোনোভাবে আমাদেরকে জানাবেন। রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মল থেকে প্রায় 159 ভরি স্বর্ণ চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। সেই সঙ্গে চুরি যাওয়া 50 ভরি 8 আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা। তিনি জানিয়েছেন গত 3 জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স থেকে গায়ে জড়ানো চাদর দিয়ে আড়াল করে মাত্র 20 সেকেন্ডেই তালা কেটে ভেতরে প্রবেশ করে 5 জন। মাত্র 8 মিনিটের মধ্যে প্রায় 159 ভরি স্বর্ণ লোপাট করে উধাও হয়ে যায় চোর চক্র হয়েছে এবং এ পর্যন্ত 50 ভরি 8 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা করে যাত্রীদের ছাড়া হচ্ছে। সম্প্রতি ভারতের কলকাতাতেও এই ভাইরাস আক্রান্ত রোগীর দেখা মিলেছে। এই পথ দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীরা যাতায়াত করছেন। সেই সঙ্গে বন্দর দিয়ে আমদানি রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক চালক ও সহকারীরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছেন। বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য অফিসার ডক্টর আব্দুল মজিদ খান জানিয়েছেন ভারতে আক্রান্ত হওয়ায় বাংলাদেশেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। ভারত বাংলাদেশের মতো যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অত্যন্ত সতর্ক অবস্থায় আছেন এবং প্রত্যেকটা ভারত থেকে আগত যাত্রীদের আমরা স্ক্যানিং করতেছি এবং তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করা হচ্ছে এবং এই ভাইরাস সম্পর্কে তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকজনকে মাস্ক পরানোর নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই ভাইরাস নিয়ে কোনো রকম উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। আমরা বলতেছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাহলে এর থেকে রক্ষা পাবেন।